সাথে 25শে জানুয়ারি রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারত করতে গেছিল আমাদের সাথে। আমাদেরকে বলছিল, আশ্বাস দিছিল যে ভাইয়া আমি আমাদের ভাইদেরকে যত দ্রুত সম্ভব ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আপনাদেরকে আপনাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা বুঝিয়ে দেব। তার কিছুদিন পরে সে পদত্যাগ করল। করার পর আর কোনো খবর নাই, আর কারো কোনো খবর নাই কবরের বিষয়টা নিয়ে। আমি জুলাই রেগুলেশন অ্যালায়েন্সের সালে ভাইয়ের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি, ভাইকে সবকিছু শেয়ার করছি। করার পর ভাই আমাকে বলছে ভাইও এটা নিয়ে এক দপ্তর থেকে আরেক দপ্তরে গেছে, কিন্তু সবাই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিতেছে, কেউ এটা নিয়ে কাজ করতেছে না। আমরা ভিক্ষার থালা হাতে ভিক্ষা যেভাবে করে সেভাবে ভিক্ষার মতো আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গার জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, সবাই মিথ্যা আশ্বাস দিতেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ছত্রভঙ্গ শহীদ হলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে যারা বেয়ারিশভাবে শুয়ে আছে। আমাদের এই ভাইদের ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশভাবে দাফন করা হয়েছে। তাদেরকে বেয়ারিশভাবে দাফন করতে সাহায্য করতে শাহবাগ থানা এসআই জব্বার, ওসি সালাউদ্দিন, শেখ হাসিনার নির্দেশে তারা এই লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে অজ্ঞাত পরিচয় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করেছে। আজ 10 মাস হয়ে গেল, কিন্তু আমাদের ভাইদের কোনো খবরে নিতেছে না অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সরকার, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেন এই কাজগুলো করতেছে না? আমাদের ভাইদেরকে কেন, আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা বুঝিয়ে দিচ্ছে না আমাদেরকে? গণ অভ্যুত্থানের অনেক ভাই বোন আজও নিখোঁজ। এই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114 জনকে দাফন করছে। 114 জন এর ফ্যামিলি কিন্তু অবশ্যই আছে। বাংলাদেশে প্রত্যেকটা কবরের যারা শুয়ে আছে বেয়ারিশভাবে, তাদের প্রত্যেকজনের ওয়ারিশ আছে বাংলাদেশে। তাদের ফ্যামিলি গুলো পাগলের মতো খুঁজতেছে, কিন্তু তারা জায়গা মতো যাইতে পারতেছে না। জায়গা মতো গেলেও আমাদের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের মিথ্যা আশ্বায় বসে আছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে রিকোয়েস্ট করব, যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে রিকোয়েস্ট করব, 10 মাস হয়ে গেছে, আপনারা যত দ্রুত সম্ভব এই কাজগুলো আপনারা করেন। আপনাদের কাছে আমরা 5টা দাবির জন্য এবং 5টা দাবি করব, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিকোয়েস্ট করব, এই 5টা দাবি যত দ্রুত সম্ভব আপনারা করবেন। আপনারা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের প্রথম দাবি, প্রত্যেক কবর শনাক্ত করতে হবে ডিএনএ টেস্টের মাধ্যমে। দ্বিতীয় দাবি, শনাক্তর পর প্রত্যেকটা কবরের নাম ফলন দিতে হবে। 3 নম্বর দাবি, কবরস্থানকে নামকরণ করতে হবে। 4 নম্বর দাবি, জুলাই ঘোষণাপত্রে গণকবরের বিষয় উল্লেখ রাখতে হবে, না হয় আমরা ঘোষণাপত্র মানব না। 5 নম্বর দাবি, দাবিগুলো পূরণ না হলে আমরা 1 জুলাই থেকে মন্ত্রণালয়ের সামনে অনশন করব। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতেছি, এই 5টা দাবি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করেন। আপনারা আমাদেরকে 10 মাস অনেক হয়েছেন। আজকে আমরা এই সংবাদ সম্মেলনে কেন আসবো? কেন আমাদের ভাইদের বেয়ারিশ বলবো? আমার ভাইরা তো বেয়ারিশ না, আমাদের ভাইরা ওয়ারিশ। আমি বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, আপনারা আমাদের পাশে আসেন, আমাদের পাশে দাঁড়ান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে অবহেলা শহীদ হলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লকে যারা শুয়ে আছে। 25 সাল 10 মাস হয়ে গেছে, আমার ভাইরা আজও বেয়ারিশ ভাবে পড়ে আছে। কি বলবো বলেন, বলার কোনো ভাষা নাই। আমি আমার ফ্যামিলিকে কিভাবে সামলাবো? আমার ফ্যামিলিকে আমি সামলাইতে পারতেছি না। আমার ফ্যামিলিকে সামলাবো কেন? আমি তো আমার নিজেকে সামলাইতে পারি না। নিজের ভাইয়ের শেষ জায়গাটুকু দেখতে পারি না, এক ফুটো মাটিও কবর দিতে পারি না পরিবারের কেউ। এমনকি রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114টি কবর, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাইয়ের মতো ওখানে যারা বেয়ারিশভাবে শুয়ে আছে, তাদের ফ্যামিলি পাগলের মতো খুঁজতেছে, তাদের ছেলে হাজবেন্ড মেয়েকে পাগলের মতো খুঁজতেছে, কিন্তু তারা পাচ্ছে না। এই অন্তর্বর্তীকালীন সরকার কেন এই কাজগুলো করতেছে না? আমরা যে 5টা দাবি আপনাদের কাছে তুলে ধরেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে বলবো, আপনারা যত দ্রুত সম্ভব এই আমাদের 5টা দাবি বাস্তবায়ন করেন। আসসালামু আলাইকুম। একটা বিষয় বলে জানার আছে যে আপনাদের কারো কারো কি ডিএনএ সংগ্রহ করছে কিনা সরকার?
ডিএনএ আপনার সংগ্রহ করে ওনারা রাখছিল যখন পোস্টমর্টম করছে। তো আরেকটা বিষয়, আপনার এই বিষয়ে আরেকটা কথা বলি, আমরা 3 দিনের মাথায় ঢাকা মেডিকেল গেছিলাম। আমি তো আপনাদেরকে বললাম শুরুতে আমার ভাইয়ের ঘটনাটা সংক্ষেপে আমি একটুখানি বলছি, কারণ আমার ভাইয়ের ঘটনা বলতে গেলে এটা ইতিহাস হয়ে যাবে এমন মানে আমাদের ইয়া হয়েছে। তো আমরা 3 দিন পর ঢাকা মেডিকেল কলেজ বলে গেছিলাম, ওখানে আমরা একটা জায়গায় 2টা করে লাশ দেখছি। আর এত পরিমাণ লাশ ছিল এগুলা কখনো ভুলতে পারবো না মরার আগ পর্যন্ত। শুধু একটা জায়গায় আমরা যাই নাই, শাহবাগ থানার পুলিশ আমাদেরকে ঢুকতে দেয় না, সেটা হলো পোস্টমর্টম ঘর। পোস্টমর্টম ঘরে আমাদের ঢুকতে দেয় নাই। পোস্টমর্টম ঘরে অনেকগুলো লাশ ছিল একটা রুমের ভেতরে। আমরা বলেছিলাম এই লাশগুলো আমরা দেখি, ওনারা বললো যে এই লাশগুলো আপনারা দেখতে পারবেন না, এই লাশগুলোর ফ্যামিলি আছে, আইডেন্টিফাই করা হয়ে গেছে, এগুলো পোস্টমর্টম করে তাদেরকে দিয়ে দিব। তো আমরা আইডিয়া করতেছি ওখানে আমার ভাই ছিল, ওখানে আসাদুল্লাহ ভাই ছিল, ওখানে সোহেল ভাই ছিল, আরো অনেক ক্লাস ছিল। আর আঞ্জুমান মফিজুল ইসলাম কিন্তু পারতো। আমাদের ভাইদের কিন্তু আপনার জিডি নাম্বার ছিল, আমাদের ভাইদের প্রত্যেকজনের ছবিতে জিডি নাম্বার লেখা, জিডি নাম্বার 1360 আমার ভাই। আর অজ্ঞাত 28 হিসাবে দাফন করছিল, আমার ভাইয়ের জিডি আছে, প্রত্যেকটা 42 লাশে জিডি আছে শাহবাগ থানায়। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু চিহ্ন দিতে পারতো কবরগুলোতে, কিন্তু তারা দেয় নাই। তারা দিবে কেমনে? খুনি হাসিনা তো এগুলা ভোট করার জন্য কথা বলছে। আর যে খুনি হাসিনার নির্দেশে এগুলা হয়েছে, সেই খুনি হাসিনার বিচারের প্রক্রিয়া আমরা এখন পর্যন্ত দেখতেছি না। কেন দেখতেছি না? আর সবাই সবার সংস্কার নিয়ে ব্যস্ত, নিজের সংস্কার। আমার ভাই আমাদের এতগুলো ভাইদের জীবন দিল, প্রায় 2000 অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করলো। এই ভাইগুলো যে মরলো, এই ভাইগুলো যে মারা গেল, তাদের ফ্যামিলিগুলো কি করতেছে? অন্তর্বর্তীকালে সরকার কিছুই করতেছে না। তারা শুধু মিডিয়ার সামনে যে কথাগুলো বলে তা বাস্তবে রূপান্তর হয় না। তা শুধু আমরা মিডিয়ার সামনে দেখি, বাস্তবে কোনো মিল পাই না। আজও কেন আমাদের ভাইদের খুনিদের বিচার হলো না? আজও কেন আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হলো না? আপনারা এইসব নিয়ে কথা বলেন, আপনারা নিজেদের সংস্কার নিয়ে কেন কথা বলতেছেন? নিজেদের সংস্কারই করতেছেন, বাস্তবে কোনো সংস্কার করতেছেন না। আজও আমার মারা কাঁদছে, আজও আমার ভাই হাসপাতালে কাঁদছে। অন্তর্বর্তীকালে সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনারা আমাদের শহীদ পরিবারের দাবিগুলো এবং আহতদের দাবিগুলো বাস্তবায়ন করুন। যারা শহীদ হয়েছেন তাদের ডিএনএ তো রাখা আছে, এটা জানে সবাই, কিন্তু পরিবারের কারো ডিএনএ নেওয়া হচ্ছে না, এটা করতেছে না। পরিবারের কোনো ডিএনএ এখনো নেই নাই, কিছুই নেই নাই। তারা শুধু আমাদেরকে বলছে যে আমরা এই কাজগুলো করব। এবং ওই যে নাহিদ ইসলাম ভাইয়া যখন তথ্য উপদেষ্টা দায়িত্বে ছিল, তখন তিনি একটা পোস্ট দিছিল তার ফেসবুক পেজে যে এই ব্যবহারিক ভাবে যে আমাদের যে ভাইরা অজ্ঞাত পরিচয় দাফন হয়েছে, এই নায়কদের পরিচয় বের করতে অন্তর্বর্তীকালীন সরকার সব করবে, আর এটা বাস্তবায়ন করবে কিছু মাসের ভেতরে। কিন্তু তারা কিছুই করে নাই, সবাই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। আর আমাদের আজও পর্যন্ত কোনো ডিএনএ যে প্রক্রিয়াটার কথা আপনি বলছেন, এগুলা কেউ নেয়নি, আমাদের কোনো খবরে কেউ নেয় না। ওনাদের কথাই হলো আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছিলাম, তার মধ্যে হলো এক একজনকে রায় দেয়। যেমন হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলতে গেলে আমরা সিআইডি কে বলেছি এটা ডিএনএ সংরক্ষণ করার জন্য। তাদের সিআইডির সাথে কথা বলে সিআইডি বলে এটা সিটি কর্পোরেশনের একটা ইয়ে আছে, ওইখানে ওদের কবরস্থান ভিত্তিক কোনো একটা দায়িত্ব আছে, যার কারণে ওনাদের থেকে একটা কাগজ পাশে আসবে, এরপরে আমরা করবো। আবার সিটি কর্পোরেশন থেকে গেলে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়, এটা মানে কে করবে এটা তারা এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই। তো সব সমস্যা বাদ দিয়ে আমরা চাই তারা নিজেদের মধ্যে সমন্বয় করে এটা যেন ওনারা একটা ইয়ে করছে যে আগামী জুলাই 1 তারিখের মধ্যে হলো এই তাদের দাবিগুলো না মানলে তারা মন্ত্রণালয়ের সামনে অনশন শুরু করবে। সেটা অবশ্যই ইয়ে করবো আমরা সব, আমাদের সকল জুলাই ভিত্তিক সংগঠন, জুলাই ঐক্য সহ সবাই এই তাদের দাবিগুলোর প্রতি সমর্থন জানাইছি এবং তাদের যে কোনো কর্মসূচিতে আমরা তাদের সাথে থাকবো।